ঢালিউডের আকাশে না একেবারে ধূমকেতুর মতো এসেছিলেন সালমান শাহ। মাত্র ৪ বছর, ভাবা যায়? হ্যাঁ, অবিশ্বাস্য জনপ্রিয়তা ছিল তার। উফ, তার স্টাইল, হাসি, অভিনয় সবকিছুতেই কেমন একটা জাদু ছিল। কিন্তু ৯৬ সালের সেপ্টেম্বর মাসে, মানে ৬ তারিখে, তার ওই হুট করে চলে যাওয়া, হুম, সেটা একটা বিরাট রহস্য তৈরি করে গেল, যা এতদিনও কাটেনি। ঠিক। এতদিন তো আমরা শুনে এসেছি অপমৃত্যু, মানে অস্বাভাবিক মৃত্যু। কিন্তু শুনছি এখন নাকি ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে। হ্যাঁ, মানে ব্যাপারটা বেশ নাটকীয় দিকেই গেছে। পুরনো কিছু তথ্য, বিশেষ করে একটা স্বীকারোক্তি, সেটা সামনে আসায় এখন এটাকে হত্যাকাণ্ড হিসেবেই দেখা হচ্ছে। ও, তার মানে আজকের আলোচনাটা মূলত এই নতুন মোড় আর ওই পুরনো স্বীকারোক্তিটা নিয়ে। একদম। দেখুন, সালমান শাহের মৃত্যুর পর প্রাথমিক তদন্ত কিন্তু বলেছিল এটা অপমৃত্যু। হ্যাঁ, সেটাই তো জানতাম আমরা। কিন্তু এই মামলাটা যে এখন হত্যা মামলায় রূপ নিল, তার পেছনে মূল কারণটা হলো ১৯৯৭ সালের একটা জবানবন্দি। ৯৭ সালের? এত আগের? হ্যাঁ, ১১ নম্বর আসামি রেজভী আহমেদ ফরহাদ নামে একজন, তার দেয়া স্বীকারোক্তিমূলক বক্তব্য, মানে কোর্টে বা তদন্তকারী সংস্থার কাছে দেয়া স্টেটমেন্ট আর কি। আচ্ছা। এই জবানবন্দিটাই এতদিন পর নতুন করে মানে আলোচনার জন্ম দিয়েছে আর মামলার মোড়ও ঘুরিয়ে দিয়েছে। এই রেজভির জবানবন্দি নিয়েই তো সব আলোড়ন এখন। কি বলেছিলেন তিনি? আমি যা শুনছি সে তো গায়ে কাটা দেওয়ার মতো কথা। বেশ চাঞ্চল্যকর তো বটেই। উনি নাকি সরাসরিই বলেছেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি, এটাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এটা সত্যি? হ্যাঁ, জবানবন্দিতে এমনই উল্লেখ আছে বলে জানা যায়। আর শুধু তাই না, আরও কিছু আছে? তিনি নাকি এই ঘটনায় সালমান শাহর তৎকালীন স্ত্রী শামিরা, তার পরিবার, আরও বেশ কয়েকজনের নামও বলেছেন, মানে তারা জড়িত ছিলেন বলে দাবি করেছেন। বলেন কি, স্বামীরা আর তার পরিবারও? শুধু জড়িত থাকার কথাই না, রেজভী নাকি এর পেছনের কারণ হিসেবে ১২ লাখ টাকার একটা ডিলের কথাও বলেছেন। ১২ লাখ টাকা? কিসের ডিল? তার ভাষ্যমতে এটা ছিল হত্যার চুক্তি, আর এই চুক্তিটা নাকি করেছিলেন সলমানের তৎকালীন শাশুড়ি লতিফা হক লুসি। শাশুড়ি? অবিশ্বাস্য। আর কারা ছিল এই পরিকল্পনায় রেজভির কথা অনুযায়ী? রেজভী আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন, যেমন খলনায়ক ডন, ডেভিড, ফারুক, জাভেদ, মানে বেশ কয়েকজন পরিচিত নামও আছে। ডন? মানে অভিনেতা ডন? এত লোকজন জড়িত? এটা তো মানে পুরো ফিল্মি ব্যাপার। এই পরিকল্পনাটা কিভাবে করা হয়েছিল? রেজভি কি বিস্তারিত কিছু বলেছেন? হ্যাঁ, কিছু ডিটেলস তিনি দিয়েছেন। যেমন ধরুন, ঘটনার ঠিক আগের দিন, মানে ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর, হুম। গুলিস্তানের একটা বারে নাকি একটা মিটিং হয়। গুলিস্তানে বাড়ে? হ্যাঁ, রেজভির দাবি অনুযায়ী সেখানে ডন, ডেভিড, ফারুক, জাভেদ আর তিনি নিজে ছিলেন। আরও দুজন ছিল ছাত্তার আর সাজু নামে। আচ্ছা। সেখানে ফারুক নাকি সামিরার মায়ের নির্দেশের কথা বলে প্রথমে ২ লাখ টাকা নিয়ে আসেন। পরে টাকার ভাগাভাগি নিয়ে কি একটা ঝামেলা হয়। গণ্ডগোল? হ্যাঁ, মানে ডন আর ফারুকের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন নাকি আরও ৪ লাখ টাকা আনা হয়। ও। চুক্তিটা ছিল মোট ১২ লাখের, মানে কাজের আগে ৬ লাখ, পরে ৬ লাখ। আর হত্যার সরঞ্জাম সেসবেরও কি উল্লেখ ছিল? হ্যাঁ, রেজভি নাকি প্লাস্টিকের দড়ি, সিরিঞ্জ, এমনকি রিভলভার গোছানোর কথা বলেছিলেন তার জবানবন্দিতে। সিরিঞ্জ? রিভলভার? মানে একেবারে পরিকল্পিত? তার বয়ান অনুযায়ী তো তাই মনে হয়। আর ঘটনার রাতের বিবরণ, মানে আসল ঘটনাটা, সেটাও কি বলেছেন রেজভি? হ্যাঁ, বলেছেন। আর সেই বিবরণটা আসলেই মানে খুবই মর্মান্তিক। কি রকম? রেজভির দাবি, সেই রাতে মানে ৬ সেপ্টেম্বর খুব ভোরে, ধরুন রাত ২:৩০টার দিকে, হুম। ডন, ডেভিড, ফারুক আর প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, এরা নাকি সালমান শাহর বাড়িতে ঢোকেন। আজিজ মোহাম্মদ ভাইও প্রযোজক? হ্যাঁ, রেজভি জবানবন্দিতে নামটা আছে। তারা নাকি ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন। বলেন কি? আরও শকিং ব্যাপার হলো, রেজভি বলেছেন ওই সময় নাকি সামিরা, মানে সালমানের স্ত্রী, তার মা লুসি আর আত্মীয় রুবি, এরাও ঘটনাস্থলে ছিলেন। স্ত্রী, শাশুড়ি, আত্মীয় সবাই? এমনই দাবি রেজভির। তিনি আরও বলেছেন, সামিরা নাকি ক্লোরোফর্ম ব্যবহার করে সালমানকে অচেতন করেন। ক্লোরোফর্ম? ছি! পরে যখন সালমানের জ্ঞান ফেরে তখন নাকি ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আজিজ ভাইয়ের নির্দেশে সালমানের শরীরে ইনজেকশন পুশ করা হয়। ইনজেকশন? কিসের ইনজেকশন? সেটা অবশ্য পরিষ্কার নয়। কিন্তু এরপর মানে সব শেষে আত্মহত্যা বলে দেখানোর জন্য নাকি সিলিং ফ্যানে লাশ ঝুলিয়ে দেওয়া হয়। ও মাই গড, কি সাংঘাতিক বর্ণনা! হ্যাঁ, খুবই লোমহর্ষক বয়ান আসলে। তাহলে এই যে পুরনো জবানবন্দি, প্রায় মানে
27 বছর পর যেটা সামনে এলো এটাই এখন মামলার প্রধান ভিত্তি? আর আসামি কারা কারা হলেন এখন? হ্যাঁ, মূলত এই জবানবন্দির সূত্র ধরেই তো প্রায় 29 বছর পর মামলাটা অমৃত্যু থেকে হত্যা মামলায় মোড় নিল। মোট আসামি 11 জন। 11 জন? হ্যাঁ, প্রধান আসামি হিসেবে নাম এসেছে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হকের। এছাড়া আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, ডন, সালমানের শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু আর অবশ্যই রেজভি আহমেদ ফারহাদ নিজে। বুঝলাম। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসে। মানে প্রায় 3 দশক আগের একজন অভিযুক্তের জবানবন্দির ওপর ভিত্তি করে এত বছর পর মামলা চালানোটা কতটা সহজ হবে? না, সহজ তো একেবারেই নয়। এটা বিরাট চ্যালেঞ্জ। 29 বছর তো কম সময় না। ঠিক। এর মধ্যে অনেক সাক্ষ্য প্রমাণ হয়তো নষ্ট হয়ে গেছে, সাক্ষীদের স্মৃতি ঝাপসা হতে পারে, কেউ কেউ হয়তো বেঁচেই নেই। সেটাও ঠিক। তো শুধু একজনের পুরনো জবানবন্দির ভিত্তিতে পুরো ঘটনা প্রমাণ করাটা আইনগতভাবে বেশ জটিল। আদালত নিশ্চয়ই সব দিক খুব সতর্কভাবে খতিয়ে দেখবেন। অবশ্যই। তবেই জবানবন্দিটা যে নতুন করে সামনে আসাতে মামলাটা আবার জনমানসে আর বিচারিক প্রক্রিয়ায় ফিরে এলো, সেটা তো অস্বীকার করার উপায় নেই। আজকের আলোচনায় আমরা তো মূলত এই পুরনো জবানবন্দি আর তার ভিত্তিতে ওঠা অভিযোগগুলোই তুলে ধরলাম। হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে এগুলো সবই কিন্তু অভিযোগ, একজন আসামির বয়ান। আসল সত্যটা কি সেটা আদালতই নির্ধারণ করবেন। একদম ঠিক। একটা রহস্যজনক মৃত্যুর এতগুলো বছর পর, প্রায় 3 দশক পুরনো একটা স্বীকারোক্তি ঘিরে আবার তদন্ত শুরু হওয়া, এটা একদিকে যেমন একটা আশার আলো দেখায় যে হয়তো সত্য বেরোবে, তেমনি আবার অনেক প্রশ্নও তোলে। এত বছর পর কি আসলেই আসল সত্যটা জানা যাবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গেই হারিয়ে যাবে সব? এই প্রশ্নগুলো হয়তো ভাবনার খোরাক হিসেবেই রেখে গেলাম।